ফিজিক্স প্রাঙ্গণে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব পিএসসি এটি রিক্রুটমেন্ট সিরিজের 2015 সালের কোয়েশ্চেন নিয়ে। 2015 সালের প্রথম যে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনটা হলো এ প্লেন ওয়েভ ফ্রন্ট অফ ওয়েভলেন্থ ল্যামডা ইজ ইনসিডেন্ট অন এ সিঙ্গল স্লিট অফ উইথ বি। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার উইথ ফর সেকেন্ডারি ম্যাক্সিমা। দেখো এই প্রবলেমটা আমরা করি। দেখো সেকেন্ডারি ম্যাক্সিমার উইথ পেতে হলে আমাকে মিনিমাগুলোর পজিশনটা আমাকে জানতে হবে। দুটো মিনিমা এর মধ্যের যে অ্যাঙ্গুলার উইথটা হবে সেটাই হয়ে যাবে আমার সেকেন্ডারি ম্যাক্সিমা। তাহলে মিনিমার জন্য কন্ডিশন সেটা হলো আমার উইথ বি দেওয়া আছে এখানে। তাহলে এখানে আমরা লিখলাম বি সাইন থিটা, এটা ইকুয়াল টু, এটা লিখলাম আমরা এন ল্যামডা। এবার আমরা দুটো সাকসেসিভ মিনিমা আমরা নিই, আর থিটা যদি এখানে আমরা স্মল নিই তাহলে এটা আমরা একেবারেই লিখে দিই থিটা ইকুয়াল টু, তাহলে হয়ে যাবে এন ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই বি, কারণ থিটা স্মল হওয়ার জন্য সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু হয়ে যায় থিটা। তাহলে দুটো সাকসেসিভ মিনিমা, তার মধ্যে ডিস্টেন্স, তার মধ্যে অ্যাঙ্গুলার যে উইডথটা হবে সেটা হয়ে যাবে প্রথমটার জন্য এটা হবে ল্যামডা বাই বি, তারপরেরটার জন্য মিনিমার পজিশন সেটা হয়ে যাবে 2 ল্যামডা বাই বি। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গুলার উইডথ সেটা হয়ে যাবে ল্যামডা বাই বি। তাহলে এখানে যে অপশনটা ঠিক হবে সেটা হলো অপশন বি। এরপর আমরা চলে আসি কোয়েশ্চেন নাম্বার 2। The phase difference between the consecutive half period zone is, দেখো এটা আমরা জোন প্লেটের ডেফিনেশন থেকেই আমরা জানি যে দুটো জোন এদের মধ্যে পাথ ডিফারেন্স সেটা হয় ল্যামডা বাই 2। তাহলে ফেজ ডিফারেন্স সেটা হয়ে যাবে 2 পাই বাই ল্যামডা ইন্টু পাথ ডিফারেন্স। তাহলে এখানে আমরা পাথ ডিফারেন্সটার জায়গাতে ল্যামডা বাই 2 পুট করে দিলে আমরা পেয়ে গেলাম ফেজ ডিফারেন্সটাকে পাই হিসাবে। তাহলে এখানে যে অপশনটা ঠিক হবে সেটা হলো অপশন সি। এরপর আসছি আমরা কোয়েশ্চেন নাম্বার 3। লাইট অফ ওয়েভলেন্থ 500 nanometer is incident on a slit of width 0.1 millimeter. The width of the central bright line on the screen is 2 meter. The distance of the screen from the slit is, দেখো 3 নাম্বারটা এটা আমরা একটু করি। এটা ওয়েভলেন্থ দেওয়া আছে 500 ন্যানোমিটার, এটা যে স্লিটের ওপরে পড়ছে তার উইডথ দেওয়া আছে 0.1 মিলিমিটার, সেন্ট্রাল ব্রাইট লাইন। দেখো এই ধরনের প্রবলেম এটা আমরা এর আগে 2012 সালের কোয়েশ্চেনে আমরা সলভ করেছি, সেটা থেকেই আমরা করে দিই যে অ্যাঙ্গুলার উইডথ অফ সেন্ট্রাল ম্যাক্সিমা সেটা হয় 2 ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই এ লিখলাম, এটা হলো আমার স্লিট উইডথ। তাহলে লিনিয়ার উইডথ সেটা হয়ে যায় 2 ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই এ ইন্টু ডি, যেখানে ডিটা হলো আমার স্লিট থেকে স্ক্রিনের ডিস্টেন্স। তাহলে এখানে আমার দেওয়া আছে লিনিয়ার উইডথ যেটা সেটা 2 মিটার। এখানে আমরা ভ্যালুগুলো পুট করে দিই। ল্যামডা এর ভ্যালু দেওয়া আছে 500 ন্যানোমিটার, এটাকে মিটারে কনভার্ট করে দিলাম। এটা আমার দেওয়া আছে 0.1 মিলিমিটার।
তাহলে এটাকে মিটারে কনভার্ট করে দিলে এটা হয়ে যাবে 10⁻⁻⁴ মিটার। এখান থেকে আমাকে বার করতে হবে স্ক্রিনের ডিস্টেন্স। দেখো এটা করলে আলটিমেটলি ডি এটা ইকুয়াল টু বার হবে এটা হয়ে যাবে, এটা এটা ক্যান্সেল আউট হয়ে গেল, এটা হয়ে যাবে 1/500 ইন্টু এটা, এটা করলে এটা হয়ে যাবে 10⁻⁻5 এত মিটার। তার মানে এটা হয়ে গেল এটা হয়ে যাবে 1000/5 তো মিটার, তার মানে হবে 200 মিটার। দেখো তাহলে এখানে স্ক্রিনের ডিস্টেন্স সেটা হয়ে যাচ্ছে 200 মিটার। এই অপশনটা এখানে কোথাও নেই। দেখো এই অঙ্কটা আমার একটু ভুল মনে হয়েছে এই কারণে, কারণ এখানে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জের যে ওয়েট স্ক্রিনে সেটা ভ্যালু দেওয়া আছে 2 মিটার। এতটা বড় সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জের ওয়েট এটা পাওয়া যায় না, এটা সাধারণত মিলিমিটার স্কেলে আমরা পেয়ে থাকি। তো যেহেতু এখানে এটা 2 মিটার দেওয়া আছে, এই জন্য স্ক্রিনটার ডিস্টেন্সটা সেটাও 200 মিটার এতটা লম্বা চলে এসেছে। তো এই উত্তরটা এখানে কোথাও নেই, এখানে নান অফ দ্য অ্যাবাভ, এটাই তাহলে উত্তর হওয়া উচিত। এবার কোয়েশ্চেন নাম্বার 4। In a certain region of a thin film, we get 6 fringes with light of wavelength 500 nanometer. How many fringes will we get in the same region with wavelength 600 nanometer? মানে একটা রিজিয়নে 500 ন্যানোমিটার এই ওয়েভলেন্থে যেখানে 6টা ফ্রিঞ্জ আমরা পাচ্ছিলাম, 600 ন্যানোমিটার দিয়ে কটা ফ্রিঞ্জ আমরা পাবো। তো এটা তো মোটামুটি সোজাই আছে। 500 ন্যানোমিটারে 6টা ফ্রিঞ্জ আমরা পাচ্ছি, তাহলে 6টা ফ্রিঞ্জের জন্য ফ্রিঞ্জ উইডথ হবে 6 ইন্টু, সাপোজ এটা ওয়েভলেন্থ λ1 লিখলাম, λ1 d/d। এই রিজিয়নের মধ্যে আমরা ধরি n নাম্বারস অফ ফ্রিঞ্জ, সেটা 600 ন্যানোমিটারের ফিট করবে, তাহলে তার জন্য ফ্রিঞ্জ উইডথ হবে n ইন্টু λ2 ডিভাইডেড ইন্টু d ডিভাইডেড বাই স্মল d। তাহলে এটা হলো 6 ইন্টু 500 ন্যানোমিটার, এটা ইকুয়াল টু হবে n ইন্টু 600। তাহলে এখান থেকে আমরা পেলাম n ইকুয়াল টু 5। তাহলে এখানে যে অপশানটা আমার ঠিক হচ্ছে সেটা হলো অপশান বি। এরপরে আসছি আমরা কোয়েশ্চেন নাম্বার 5। The wavelength of red light is 7.5 into 10⁻⁻7 meter and that of blue light is 5 into 10⁻⁻7 meter. The value of n for which n plus 1th blue bright band coincides with nth red band is। দেখো এটাও একই টাইপের প্রবলেম। nth ব্রাইট ফ্রিঞ্জ রেড লাইটের জন্য সেটার ডিস্টেন্স হবে n ইন্টু ফ্রিঞ্জ উইডথ, সেটা সাপোজ ধরলাম ল্যামডা আর ইন্টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এর সঙ্গে কোয়েনসাইড করবে n প্লাস 1th ব্লু ব্রাইট ব্যান্ড, তাহলে এর জন্য ব্লু লাইটের জন্য n প্লাস 1 নাম্বারস অফ ব্যান্ড তার উইডথ হবে, এটা ব্লু লিখলাম টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তাহলে ব্লু লাইটের জন্য n প্লাস 1th ফ্রিঞ্জ তার উইডথ, আর রেড লাইটের জন্য n নাম্বারস অফ ফ্রিঞ্জ উইডথ, এই দুটো ইকুয়াল হবে এরা কোয়েনসাইড করলে। তাহলে এখান থেকে আমরা পাবো n ইন্টু ল্যামডা আর, এটার জায়গাতে আমরা পুট করলাম 7.5 ইন্টু 10⁻⁻7, এটা ইকুয়াল টু হলো n প্লাস 1 ইন্টু ল্যামডা বি, এটার জায়গাতে আমরা লিখলাম 5 ইন্টু 10⁻⁻7। এটা করলে আমরা পেলাম 7.5, এটা n ইকুয়াল টু 5n প্লাস 5। তাহলে এখান থেকে n ইকুয়াল টু আমরা পেয়ে যাব 2। তাহলে এখানে যে অপশানটা ঠিক হবে আমার সেটা হলো অপশান সি।
এরপর কোয়েশ্চেন নাম্বার 6, two beams of light of intensities 4i and I interfere. The intensity on the screen where phase difference is pi by 2 will be. দেখো এটার জন্য এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। I resultant এটা ইকুয়াল টু হয় I1 প্লাস I2 প্লাস 2 রুট আন্ডার অফ I1 I2 cos phi, যেখানে ফাইটা হলো আমার ফেজ ডিফারেন্স। এটা আমরা ইন্টারফারেন্সের ফর্মুলা থেকে মোটামুটি এই ফর্মুলাটা আমরা সবাই জানি। তো এখানে দেখো I1 এটার ভ্যালু দেওয়া আছে 4i, I2 এর ভ্যালু দেওয়া আছে I, 2 ইন্টু এটা হয়ে যাবে 4i ইন্টু I, এটা হয়ে যাবে cos pi বাই 2। তাহলে এখান থেকে আমরা পেলাম এটা হলো 5i প্লাস এখান থেকে আমরা পাবো 2 ইন্টু রুট আন্ডার অফ 4i ইন্টু I cos pi বাই 2, মানে এটা হয়ে গেল 0। তাহলে আনসার যেটা হলো সেটা হলো 5i, যেটা আছে অপশান এ। এরপর আমরা আসছি কোয়েশ্চেন নাম্বার 7, the ratio of the path difference to the phase difference of light waves is, এটা আমরা আগের প্রবলেমেই দেখিয়েছি। পাথ ডিফারেন্স এবং ফেজ ডিফারেন্স এদের মধ্যে রিলেশন হলো ফেজ ডিফারেন্স ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু পাথ ডিফারেন্স। তাহলে এদের মধ্যে যেটা রেশিও হবে সেটা হবে অপশান সি, ল্যামডা বাই 2 পাই। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 8, if the Brewster's angle be theta then critical angle is, এটা আমরা একটু লিখি, এটাও সিম্পল প্রবলেমই আছে। ধরো ব্রুস্টার্স অ্যাঙ্গেল সেটাকে আমরা যদি থিটা হিসাবে ধরি তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হয় মিউ, আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এটাকে সাপোজ আমরা যদি ফাই হিসাবে ধরি তাহলে এটা হয়ে যায় সাইন ফাই, এটা ইকুয়াল টু হয় 1 বাই মিউ। তাহলে এখানে এই দুটো রিলেশন থেকে আমরা বার করে ফেলতে পারবো 1 বাই মিউ এটা ইকুয়াল টু হবে কট থিটা, এখানে জাস্ট এটা 1 বাই মিউ ইকুয়াল টু কট থিটা পুট করে দিলাম। তাহলে ফাই ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম সাইন ইনভার্স কট থিটা। তাহলে এটাই হয়ে যাবে আমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, যেটা আছে আমার অপশান এ। এরপর আসছে কোয়েশ্চেন নাম্বার 9, two nickel prisms are placed with their principal planes inclined at 60 degree to each other. What percentage of light incident on the combination is transmitted? দেখো এখানে নিকল প্রিজমগুলোকে আমরা একটা পোলারয়েড হিসাবে ব্যবহার করি। এখানে দুটো পোলারয়েড আমরা নিয়েছি যেটা 60 ডিগ্রি উইথ ইচ আদার এভাবে ইনক্লাইন্ড আছে, মানে এটা যদি একটা পোলারয়েড নিই, নেক্সট পোলারয়েডটা আছে আমার এর সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে এটা। তাহলে আমার আলটিমেটলি ট্রান্সমিটেড লাইট যেটা বার হবে সেটার ইন্টেন্সিটি কতটা থাকবে সেটা আমাকে বার করতে হবে। তো সাপোজ এখানে আনপোলারাইজড যে লাইটটা ছিল তার ইন্টেন্সিটি হলো আই নট, প্রথম যে পোলারয়েড সেটা থেকে বার হওয়ার পর এটা পোলারাইজড লাইট হয়ে যাবে এবং তার ইন্টেন্সিটি হবে আই নট বাই 2। সেকেন্ড যে পোলারয়েড এটা থেকে বার হয়ে যাওয়ার পর এটার ইন্টেন্সিটি, সেটাকে আমরা আই ফাইনাল হিসাবে লিখলাম, সেটা হয়ে যায় আই নট বাই 2 কজ স্কোয়ার 60 ডিগ্রি। এটা হলো ম্যালাস ল, এটা আমরা আগের প্রবলেমটাতেও করেছি। এটাকে পুট করলে আমরা পেলাম আই নট বাই 2 ইন্টু কজ স্কোয়ার 60 ডিগ্রি, এটা করলে আমার হয়ে যাবে 1/4। তাহলে এটা হয়ে গেল আই নট ডিভাইডেড বাই 8। তাহলে ট্রান্সমিটেড লাইট যেটা হবে সেটা হবে আই নটের 1/8 পোর্শন, তার মানে এটা হবে 12.5%। এটা হয়ে যাবে অপশান ডি। এরপর কোয়েশ্চেন নাম্বার 10, অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্যান্সেস আর দোজ হুইচ, এখানে চারটে অপশান আছে, পোলারাইজ লাইট, কজ ডাবল রিফ্র্যাকশন, রোটেট দ্য প্লেন অফ পোলারাইজেশন, নান অফ অ্যাবাভ। দেখো এখানে যে অপশানটা ঠিক হবে সেটা হলো অপশান সি, রোটেট দ্য প্লেন অফ পোলারাইজেশন।
এর এক্সপেরিমেন্টটা আমরা যারা ফিজিক্স অনার্স পড়েছি তারা প্রত্যেকে জানি যে পোলারিমিটারের মধ্যে সুগার সলিউশন নিয়ে আমরা তার স্পেসিফিক রোটেশন সেটা ক্যালকুলেট করেছি, কতটা প্লেন অফ পোলারাইজেশন সেটা রোটেট করে যায় সুগার সলিউশনের মধ্যে দিয়ে লাইট পাস করলে, সেটা আমরা ক্যালকুলেট করেছি। তো অপটিক্যালি অ্যাক্টিভ মিডিয়াম যেগুলো, সেগুলো প্লেন অফ পোলারাইজেশনকে সেটা রোটেট করিয়ে দেয়। এবার আসছি কোয়েশ্চেন নাম্বার 11। দ্য এনার্জি অফ এ ফোটন অফ লাইট অফ ওয়েভলেন্থ 450 ন্যানোমিটার ইজ। দেখো 11, এটা তো একেবারেই সোজা, E ইকুয়াল টু hc ডিভাইডেড বাই ল্যামডা, এটাই হবে ফোটনের এনার্জি। এটা হবে 6.6 ইন্টু 10⁻³ ইন্টু, এটা হলো 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই, এটা হলো 450 ইন্টু 10⁻⁹ ন্যানোমিটার থেকে মিটারে চেঞ্জ করে দিলাম। দেখো এই ক্যালকুলেশনটা আমি করেছি, তোমরাও চেক করে দেখো। এটা আমার যেটা আনসার এসছে সেটা হলো অপশান ডি, 4.4 ইন্টু 10⁻⁹ এত জুল। তো এটা আমার আনসার এসছে, তোমাদের ক্যালকুলেশন করে তোমরাও এটা একবার মিলিয়ে নিও। এরপর আমরা আসছি কোয়েশ্চেন নাম্বার 12। দ্য টেম্পারেচার অ্যাট হুইচ দ্য অ্যাডায়াবেটিক চেঞ্জ ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য আইসোথার্মাল চেঞ্জ অফ এ থার্মোডাইনামিক সিস্টেম ইজ। চারটে অপশান এখানে দেওয়া আছে। দেখো এই প্রবলেমটা নিয়ে আমি একটু বলি, কারণ এটা আমাদের পরবর্তীতে কাজেও লাগবে বিভিন্ন ক্ষেত্রে আরও। দেখো আমরা অ্যাডায়াবেটিক চেঞ্জের ক্ষেত্রে আগে আইসোথার্মাল দিয়ে শুরু করা যাক। আইসোথার্মাল চেঞ্জের ক্ষেত্রে আমরা পিভি কার্ভ থেকে যেটা পাই ডিপি বাই ডিভি, সেটার ভ্যালু হয় মাইনাস পি বাই ভি, এটা আইসোথার্মালের ক্ষেত্রে। আর অ্যাডায়াবেটিকের ক্ষেত্রে আমরা যেটা পাই ডিপি বাই ডিভি, এটা অ্যাডায়াবেটিক, এটা হয় মাইনাস গামা পি বাই ভি। এবার এখানে আইসোথার্মাল চেঞ্জ এবং অ্যাডায়াবেটিক চেঞ্জ এই দুটোকে ইকুয়াল হতে হলে আমার গামায়ের ভ্যালুটাকে 1 হতে হবে। গামায়ের ভ্যালু 1 হওয়া মানে আমাকে সিপি এটা ইকুয়াল টু হতে হবে সিভি, যেটা একমাত্র পসিবল অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে তার মানে টেম্পারেচারটা হবে 0 কেলভিন অর -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর কোয়েশ্চেন নাম্বার 13। The internal energy of air in a room of volume 40 meter cube at 1 standard atmospheric pressure is। চারটে অপশান এখানে দেওয়া আছে। দেখো এখানে 13, এটা আমরা একটু করি। ইন্টারনাল এনার্জি সেটাকে আমরা যদি ইউ দিয়ে লিখি, সেটা ইকুয়াল টু হয় F/2 ইন্টু এন আর টি, যেখানে এফটা হলো ডিগ্রিজ অফ ফ্রিডম। এবার এখানে আমরা যেহেতু রুমের মধ্যে এয়ার আছে, এয়ারের ম্যাক্সিমামটাই আছে নাইট্রোজেন অথবা অক্সিজেন, যেগুলো ডায়াটমিক মলিকিউল, তাহলে এর জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম মানে এফ, সেটা ইকুয়াল টু হবে আমার 5। তাহলে এখানে আমরা জাস্ট এটা লিখলাম 5/2, এটা ইন্টু এন আর টি। এবার আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন লিখলাম পিভি ইকুয়াল টু এন আর টি, এটা থেকে এখানে পুট করে দিলাম 5/2 ইন্টু পিভি। আমরা ভ্যালুগুলো পুট করে দিলাম। 5/2 ইন্টু পি এর ভ্যালু হলো 1 স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার মানে 76 সেন্টিমিটার অফ এইচজি, এটাকে আমরা মিটারে লিখলাম প্রথমে 0.76 ইন্টু এইচ পি মানে এইচডিজি, এই ফর্মুলাটা আমরা এখানে লিখলাম। তাহলে এখানে ফার্স্ট এটা হলো এইচ, ডি এর ভ্যালু হবে 13600, এটা মার্কারির ডেন্সিটি, ইন্টু জি এর ভ্যালু আমরা ধরলাম 10। দেখো এই ক্যালকুলেশনটা করার সময় আমাদের একটু অ্যাপ্রক্সিমেশন করে নেওয়া ভালো। সেটা হলো এই 0.76, এটাকে আমরা 0.75 যদি ধরে নিই, তাহলে আমার ক্যালকুলেশনটা অনেক সুবিধা হয়ে যায়। 0.75 ধরলে এটাকে আমরা 3/4 এই হিসাবে লিখলাম, 13600 ইন্টু 10, এটা আমার হয়ে গেল। এই ক্যালকুলেশনটা আমরা যদি করি শেষ পর্যন্ত আমাদের বার হবে 10⁻⁷। এই ক্যালকুলেশনটা আমি করেছি, তোমরাও একবার মিলিয়ে দেখে নিও।
তো এখানে এই যেটা আমার বলার ছিল যে পিএসসির মাঝে মাঝে এরকম বড় কিছু প্রবলেমগুলোতে অনেক সময় অ্যাপ্রক্সিমেশন মেথডটা অনেকটা কাজে দেয়, অনেকটা শর্ট হয়ে যায় ক্যালকুলেশনটা আমার। তোমরা এটা প্রবলেম অনুযায়ী নিজেরা দেখে নিও। তো এখানে তাহলে যে অপশানটা ঠিক আছে সেটা হলো অপশান বি। এরপর আসছে কোয়েশ্চেন নাম্বার 14। When 5 gram of pure ice melts from water at 0 degree centigrade, the change in entropy will be, আইস মেল্ট হচ্ছে 5 গ্রাম 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। তো এখানে এন্ট্রপি চেঞ্জ কত সেটা বার করতে হবে, এটা করা যাক। নাম্বার 14, তো এন্ট্রপি চেঞ্জ সেটাকে আমরা ডিএস দিয়ে লিখলাম, ডেল্টা এস এটা ইকুয়াল টু হবে ডেল্টা কিউ ডিভাইডেড বাই টি। এখানে ডেল্টা কিউটা হলো হিট অ্যাবজর্বড অর এমিটেড। তো এখানে আমার আইস মেল্ট হচ্ছে, তাহলে আমার তার মানে হিট অ্যাবজর্বড সেটার ভ্যালু হলো মাস ইন্টু লেটেন্ট হিট ডিভাইডেড বাই টি। তো এখানে ভ্যালুগুলো আমার দেওয়া আছে, সেটা হলো 5 গ্রাম, লেটেন্ট হিট হলো 80 ক্যালোরি পার গ্রাম, আর টি এর ভ্যালু আমি যদি কেলভিনে পুট করি তাহলে এটা হলো 273। এটা করলে আমার হয়ে যাচ্ছে 400 ডিভাইডেড বাই 273, মানে এটা মোটামুটি আমার আসছে 1.46 ক্যালোরি পার কেলভিন। তাহলে এখানে যে অপশানটা ঠিক সেটা হলো অপশান এ। এরপর আসছে কোয়েশ্চেন নাম্বার 15। An engine has an efficiency of 1/6 when the temperature of sink is reduced by 62 degree centigrade, its efficiency is doubled, temperature of the source is। নাম্বার 15 এটা একটু করা যাক। এফিসিয়েন্সি এটার ফর্মুলা আমরা জানি, এটা ইকুয়াল টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1, যেখানে T1টা হলো আমার সোর্স, T2টা হলো সিঙ্ক। তো এখানে আমরা এবার এটার ভ্যালু দেওয়া আছে প্রথম ক্ষেত্রে 1/6, এটা ইকুয়াল টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। দ্বিতীয় ক্ষেত্রে আমার 62 ডিগ্রি সিঙ্কের টেম্পারেচার কমিয়ে দিলে এটার এফিসিয়েন্সিটা ডাবল হয়ে যাচ্ছে। তাহলে এফিসিয়েন্সি ডাবল হওয়া মানে এটা হয়ে যাবে 1/6 ছিল, এটা 1/3 হয়ে যাবে। আর এখানে আমরা সিঙ্কের টেম্পারেচার 62 ডিগ্রি কমিয়ে দিলাম কেলভিনেও, তার মানে এটা 62 ডিগ্রি কমবে। তাহলে এটা হয়ে গেল T2 মাইনাস 62 ডিভাইডেড বাই T1। তো এটা করলে আমরা পাবো 1 মাইনাস T2 বাই T1 প্লাস 62 ডিভাইডেড বাই T1। তাহলে এখান থেকে আমরা পেলাম এটার ভ্যালু আছে আমার 1/6, তাহলে এটা হলো 1/3 মাইনাস 1/6, এটা ইকুয়াল টু হলো 62 বাই T1। তাহলে এখান থেকে আমরা পেলাম 1/6, এটা ইকুয়াল টু হলো 62 ডিভাইডেড বাই T1। তাহলে এখানে T1 এটা ইকুয়াল টু হলো 62 ইন্টু 6, এটা করলে হবে 372। তো কেলভিন হচ্ছে, এটাকে আমি যদি সেন্টিগ্রেডে কনভার্ট করি তাহলে এটা হয়ে যাবে 99 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে যে অপশানটা ঠিক হচ্ছে সেটা হলো অপশান সি। এরপর আমরা আসি কোয়েশ্চেন নাম্বার 16। A body cools from 60 degree centigrade to 50 degree centigrade in 300 seconds. Temperature of the body at the end of next 300 seconds when room temperature is 298 K will be। একটা বডি ঠান্ডা হচ্ছে, সেটা 60 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে আসতে 300 সেকেন্ড সময় নিয়েছে। নেক্সট 300 সেকেন্ডে বডিটার টেম্পারেচার কত হবে এটা আমাকে বার করতে হবে, যেখানে রুম টেম্পারেচারটা দেওয়া আছে। দেখো এই প্রবলেমগুলো তো আমরা সলভ করি নিউটনস ল অফ কুলিং এই ফর্মুলা দিয়ে, যেখানে ডিকিউ ডিভাইডেড বাই ডিটি এটা প্রপোর্শনাল টু হয়ে যায়, নেগেটিভ একটা সাইন থাকে, আপাতত আমি সেটাকে বাদ দিচ্ছি, টি মাইনাস টি নট, যেখানে ডি কিউ ডিভাইডেড বাই ডিটি এটা হলো রেট অ্যাট হুইচ দ্য বডি লুজেস হিট টু ইটস সারাউন্ডিং।
যেখানে টিটা হলো বডির টেম্পারেচার এবং টি নটটা হলো সারাউন্ডিং টেম্পারেচার। তো এবার এখানে ডি কিউ এটাকে আমরা এম এস ইন্টু ডি ক্যাপিটাল টি এইভাবে আমরা লিখতে পারি, যেখানে ডি টিটা হলো ডি ক্যাপিটাল টি, এটা হলো ডি স্মল টি টাইমে টেম্পারেচার চেঞ্জ। তো এটাকে আমরা যদি এখানে পুট করে দিই তাহলে আমরা পাবো ডি ক্যাপিটাল টি ডিভাইডেড বাই ডি স্মল টি, এটা প্রপোর্শনাল টু হয়ে যাবে, একেবারে ইকুয়াল টু লিখে দিই, এটা ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু টি মাইনাস টি নট। তাহলে এখানে ডি ক্যাপিটাল টি বাই টি মাইনাস টি নট এটা ইকুয়াল টু হবে কে ইন্টু ডিটি। এবার আমরা এটাকে ইন্টিগ্রেট করব। কোথেকে ইন্টিগ্রেট করব? আমরা টেম্পারেচারটাকে সাপোজ T1 ডিগ্রি থেকে T2 ডিগ্রি পর্যন্ত এর টেম্পারেচারটা কমেছে, এবং T1 যখন টেম্পারেচার ছিল তখন থেকে আমরা টাইম কাউন্ট করা শুরু করেছি। তাহলে টাইমের ভ্যালু 0 থেকে টি পর্যন্ত আমরা লিমিটটা বসালাম এখানে। তাহলে এখানে আমার এটা করলে এটা চলে আসবে ln, এটা আমি একেবারেই পুট করে দিলাম, ln t2 minus t naught divided by t1 minus t naught, এটা ইকুয়াল টু হবে k ইন্টু টি। তাহলে 1/t ln t2 minus t naught divided by t1 minus t naught, এটা ইকুয়াল টু হয়ে যাবে একটা কনস্ট্যান্ট। এবার আমরা হিসাব করি এটাকে, যে প্রথম ক্ষেত্রে আমার টেম্পারেচারটা 60 ডিগ্রি থেকে 50 ডিগ্রিতে নেমেছে। তাহলে প্রথম ক্ষেত্রে T1টা হলো আমার 60 ডিগ্রি, T2টা হলো আমার 50 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্বিতীয় ক্ষেত্রে আমার 50 ডিগ্রি থেকে ফাইনাল টেম্পারেচারে নামবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে T1টা আমার হয়ে যাবে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, T2টা আমাকে বার করতে হবে এটা। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম 1/t, এটা দেওয়া আছে টিটা 300 ln T2, T2 এর ভ্যালু হলো আমার 50, তাহলে এটা হলো 50 মাইনাস আচ্ছা টি নট, টি নটটার এটা আছে তোমার 298 এত কেলভিন, এটাকে সেন্টিগ্রেডে করলে এটা হয়ে যাবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা হলো 50 মাইনাস 25, এটা হলো 60 মাইনাস 25, এটা ইকুয়াল টু হয়ে যাবে 1/, এটাও 300 আছে। এর ক্ষেত্রে T2টা আমাকে বার করতে হবে, এটা হলো T2 মাইনাস 25 ডিভাইডেড বাই T1 হলো আমার এখানে দ্বিতীয় ক্ষেত্রে 50, তাহলে এটা হলো 50 মাইনাস 25। এই ক্যালকুলেশনটা করলে, এটা তোমরা নিজেরা করে নিও, আমি ক্যালকুলেশনটা করেছি, করলে আমার মোটামুটি এসেছে 42.85 ডিগ্রি সেন্টিগ্রেড, যে অপশানটা আছে অপশান বি। এরপর আসছে কোয়েশ্চেন 17, ফর অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস হুইচ অফ দ্য ফলোয়িং রিলেশনস হোল্ড গুড। দেখো অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে আমরা জানি পি ভি টু দি পাওয়ার গামা এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এখানে পি ভি ইকুয়াল টু আর টি। এই ইকুয়েশন থেকে আমাকে যেহেতু টি আর পি এর মধ্যে রিলেশন দেওয়া আছে, তাহলে এখানে আমি ভিটাকে কনভার্ট করে আর টি ডিভাইডেড বাই পি পুট করে দিলাম, দিয়ে আমি জাস্ট এখানে পি ইন্টু আর টি ডিভাইডেড বাই পি এটা টু দি পাওয়ার গামা এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট লিখলাম। তাহলে এখান থেকে আমরা পাবো টি টু দি পাওয়ার গামা ইন্টু পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এখানে যেটা ঠিক হচ্ছে সেটা হলো অপশান সি। এরপর আসছে কোয়েশ্চেন 18, the ratio of the slopes of isothermal indicator diagram to that for adiabatic indicator diagram at given volume of a gas is। দেখো ইন্ডিকেটর ডায়াগ্রাম মানে এখানে পিভি ডায়াগ্রাম, তো পিভি ডায়াগ্রামের ক্ষেত্রে স্লোপ মানে আমরা এখানে বার করব ডিপি ডিভাইডেড বাই ডিভি। তো এটার রিলেশনটা কি হবে এটা আমরা আগে বলেছি, এখানে তাহলে যে অপশানটা ঠিক হবে সেটা হলো অপশান বি। এরপর কোয়েশ্চেন নাম্বার 19, when a gas goes from an initial state P1 V1 T1 to a final state P2 V2 T2 through an adiabatic process, the work done by the gas is।
দেখো 19 অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান, এটার ফর্মুলা হলো সিভি ইন্টু টি ওয়ান মাইনাস টি টু। তো এবার আমরা পিভি ইকুয়াল টু আর টি, এই ইকুয়েশন থেকে আমরা টিটাকে আলাদা করে নিই, টি ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই আর। এই জিনিসটাকে নিয়ে আমরা যদি এখানে পুট করি তাহলে এটা হলো সিভি ডিভাইডেড বাই আর হয়ে গেল। এখানে টি ওয়ানের জন্য এখানে লিখলাম পি ওয়ান ভি ওয়ান মাইনাস টি টু এর জন্য পি টু ভি টু। তো এখানে সিভি ডিভাইডেড বাই সিপি মাইনাস সিভি, এটা পি ওয়ান ভি ওয়ান মাইনাস পি টু ভি টু। এটা করলে আমার সিভি দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই গামা মাইনাস ওয়ান ইন্টু পি ওয়ান ভি ওয়ান মাইনাস পি টু ভি টু। তাহলে যে অপশানটা ঠিক হচ্ছে সেটা হলো অপশান বি। এরপর আসছে কোয়েশ্চেন নাম্বার 20। A mixture of N1 moles of monoatomic gas and N2 moles of diatomic gas has gamma equal to 1.5. Then N1 N2 এর মধ্যে চারটে রিলেশন আমার এখানে দেওয়া আছে। দেখো গামা মিক্সচার, দুটো গ্যাসের যদি মিক্সচার থাকে তাহলে তার ক্ষেত্রে যেটা গামা হয় সেটার একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। এটা দিয়ে পিএসসির নানা রকম পরীক্ষাতে প্রবলেম থাকে সব সময়ই। এটা হলো N1 CP1 প্লাস N2 CP2 ডিভাইডেড বাই N1 CV1 প্লাস N2 CV2। দেখো প্রথম যে গ্যাসটা আছে সেটা N1 মোল আছে এবং এটা আছে মনোঅ্যাটমিক গ্যাস। মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে সিভি, এখানে CV1 নিচ্ছি আমরা, এটা সেটা হলো 3/2R। তাহলে সিপি মানে এখানে CP1 সেটা হয়ে যাবে 5/2R। আর ডাইঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে সিভি মানে এখানে CV2 সেটা হলো 5/2R, আর সিপি মানে CP2 এখানে সেটা হলো 7/2R। এগুলো আমরা যদি এখানে পুট করে দিই তাহলে এটা হয়ে যাবে N1 ইন্টু 5/2R প্লাস N2 ইন্টু এটা হয়ে যাবে 7/2R ডিভাইডেড বাই এটা হয়ে যাবে N1 ইন্টু 3/2R প্লাস N2 ইন্টু এটা হয়ে যাবে 5/2R। গামা মিক্সচার এটার ভ্যালু দেওয়া আছে 1.5, তার মানে এটা হলো 3/2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এটা হবে, এটার সঙ্গে এদিকটা গুণ করে দিলাম তাহলে এটা হয়ে যাবে 9N1 প্লাস 15 এটা N2, এটা ইকুয়াল টু হয়ে যাবে 10N1 প্লাস 14N2। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি পাবো N1 এটা ইকুয়াল টু N2। এই অপশানটা আছে আমার অপশান বি। তাহলে আজকের জন্য এই 20টা থাক। থ্যাংক ইউ।